ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, স্মোকিং, এগুলো। আর কিছু ছিল যেগুলো কনস্টিটিউশনাল, এজ, জেন্ডার, ঠিক আছে, জেনেটিক কিছু ফ্যাক্টরস ছিল, সেইগুলো আগের দিন আমরা বলেছিলাম। তার সাথে বলা হয়েছিল হাইপোলিপিডেমিক ড্রাগস, কি কি ড্রাগস ছিল, ক্লাসিফিকেশনটা কি ছিল, স্ট্যাটিন, HMG কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর, ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ, বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, আর কি ছিল, কোলেস্টেরল অ্যাবজর্পশন ইনহিবিটর। একবার পড়ে নিবি এগুলো। প্যাথোজেনেসিস পার্টটা, অ্যাথেরোস্ক্লেরোসিসের প্যাথোজেনেসিসটা তোদের শর্ট নোটে আসে, ঠিক আছে, ওটা পড়ে নিস। রবিন্স বা হ্যারিসন, সরি কি বলে ওটা, হর্সমোহন, প্যাথোলজি হর্সমোহন পড়ছিস তো তোরা? হর্সমোহন থেকে প্যাথোজেনেসিস পার্টটা পড়বি অ্যাথেরোস্ক্লেরোসিসের। আর হাইপোলিপিডেমিক ড্রাগস যেটা আছে সেটা হচ্ছে কেডি ত্রিপাঠী থেকে ওই পার্টটা পড়ে নিস, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন বা অ্যাকিউট করোনারি সিনড্রোম। তো ইসকেমিক হার্ট ডিজিজের দুটো পার্ট, ঠিক আছে। আগের দিন যেটা বলেছিলাম একটা ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ, সেটার রিস্ক ফ্যাক্টর প্যাথোজেনেসিস গুলো বলা হয়েছিল। আজকে হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ঠিক আছে। তো আগের দিন যেটা বলেছিলাম কি হয় অ্যাকচুয়ালি ইসকেমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা আমরা বলি, কিভাবে হয়, ঠিক আছে। যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলোর মধ্যে মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসটা কিভাবে ডেভেলপ করে, ডিউ টু সাম আদার রিস্ক ফ্যাক্টর লাইক ডিসলিপিডেমিয়া, হাইপারটেনশন, স্মোকিং, যেগুলো আগের দিন বলেছিলাম, ঠিক আছে। তো অ্যাথেরোস্ক্লেরোসিস হলে কি হবে, বা আদার যে ফ্যাক্টর গুলো আছে দ্যাট লিডস টু সাপ্লাই অফ মায়োকার্ডিয়াল অক্সিজেন অ্যান্ড ব্লাড, সাপ্লাইটা কম হচ্ছে। কেন হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করছে, তার জন্য ব্লাড সাপ্লাইটা কম হচ্ছে। অথবা কি হয়, ডিমান্ডটা বেড়ে যায়, ঠিক আছে। হার্ট রেট বাড়লে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বাড়বে, কন্ট্রাক্টিলিটি যদি বাড়ে সেখানে অক্সিজেন ডিমান্ড বাড়বে, বা সিস্টোলিক ওয়াল, যদি মায়োকার্ডিয়াল ওয়াল টেনশন বেশি হয় সেখানে অক্সিজেন ডিমান্ডটা বাড়বে। সো বেসিক্যালি সাপ্লাই যদি কম হয় আর মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয় তাহলে কি হবে, সেখানে একটা মিসম্যাচ হবে, ঠিক আছে। তার জন্যই কি হচ্ছে, অক্সিজেন সাপ্লাই আর ব্লাড সাপ্লাই কম হলে সেখানে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন। এবার কোন এক্সটেন্টে সাপ্লাইটা কম হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোমকে কিছু ভাগে ভাগ করি। সেইগুলো এই যে এটা আগের দিন বলা হয়েছিল, তোর অ্যাসিম্পটোম্যাটিক অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, প্লাক ডেভেলপ করছে কিন্তু সেটা স্টেবল প্লাক। স্টেবল কখন বলবো কোনো প্লাককে, যেখানে হচ্ছে প্লাকের কতগুলো পার্ট ছিল, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের আগের দিন বলেছিলাম সেন্টারে যে পার্টটা থাকে সেটা হচ্ছে নেক্রোটিক পার্ট, সেখানে কোলেস্টেরল ডেব্রিজ গুলো থাকে। আর বাইরে যে পার্টটা দেখছিস এইটা হচ্ছে তোর থিক ফাইব্রাস ক্যাপসুল, ঠিক আছে। এবার কি হয়, কোনো একটা ইয়ং পেশেন্টের লেস দেন 40 ইয়ার্স ইন মেল অর লেস দেন 50 ইয়ার্স ইন ফিমেল, কি হয়, প্লাক অনেক সময় স্টেবল থাকে, তখন কোনো সিমটমস পেশেন্টের থাকে না। যখন পেশেন্ট ভারী কিছু করে, লাইক জোরে হাঁটাচলা করছে বা সিঁড়ি বেয়ে উঠছে, তখন কি হচ্ছে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটা আমাদের বাড়ছে। ডিমান্ডটা বাড়লে কি হবে, তখন এইখানটার সাপ্লাইটা কমে যাচ্ছে। সাপ্লাই কমে গেলেই আমরা প্লাকটা স্টেবল হলেও যখন ডিমান্ড বাড়ছে তখন পেশেন্ট সিমটমস অ্যারাইজ করবে। লাইক ভারী কিছু করলেই পেশেন্ট বলবে আমার চেস্ট পেন হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, সেইটাকে আমরা বলি স্টেবল অ্যানজাইনা, ঠিক আছে। এটা বোঝা গেল, প্লাকটা স্টেবল, প্লাকটার কিছু হচ্ছে না, কোনো এখানে থ্রম্বাস বা কিছু ফর্মেশন হচ্ছে না, স্টেবল আছে। এখানে যখন আমাদের ডিমান্ডটা বাড়ছে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটা যখন বাড়ছে, তখনই পেশেন্ট সিমটম কমপ্লেন করছে, চেস্ট পেন হচ্ছে, ডিসনিয়া হচ্ছে, এটাকে আমরা বলি স্টেবল অ্যানজাইনা, ঠিক আছে। আনস্টেবল প্লাক কি বলবো, এটা স্টেবল অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। আনস্টেবল প্লাক তখনই ডেভেলপ করবে যখন কোনো কারণে প্লাকটার ইনজুরি হবে এবং এই ফাইব্রাস ক্যাপটা ডিসরাপশন হবে। ফাইব্রাস ক্যাপটা ডিসরাপশন হলে কি হবে, সেখানে প্লেটলেট এগ্রিগেশন হবে, ঠিক আছে। আলটিমেটলি কি হবে, প্লেটলেট গুলো হিলিং করে তারপর কি হবে, এই স্টেবল প্লাক যেটা ছিল সেটা স্টেবলই থাকবে, কিন্তু জিনিসটা বাড়বে, লুমিনাল অবস্ট্রাকশনটা বেশি হবে, তখন সেটাকে আমরা বলছি আনস্টেবল অ্যানজাইনা, ঠিক আছে। এই আনস্টেবল অ্যানজাইনা প্লাক ওভার দ্য টাইম কি হবে, এখানে যখন আরো বেশি কিছু ইনজুরি হবে তখন প্লেটলেট এগ্রিগেশনের সঙ্গে সঙ্গে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোও আসবে, এসে ওখানে জমা হবে। সেটা হলে কি হবে, সেখানে একটা থ্রম্বাস ফর্মেশন হবে, ঠিক আছে। যখনই থ্রম্বাস ফর্মেশন হচ্ছে এখানে, তখন এই আর্টেরিয়াল লুমেনটা, করোনারি আর্টেরিয়াল লুমেনটা অবস্ট্রাকশন হচ্ছে। যদি পার্সিয়াল অবস্ট্রাকশন হয় সেটাকে আমরা বলি নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, আর যদি পুরোপুরি অক্লুশন হয়, সেখানে অক্লুশন হলে কি হবে, ইনফাকশন হবে, ব্লাড সাপ্লাইও কমে যাবে, কমে মানে কি পুরোটাই বন্ধ হয়ে যাবে, অক্সিজেন সাপ্লাইও বন্ধ হয়ে যাবে,
তখন সেটাকে আমরা বলছি এসটি সেগমেন্ট এলিভেশন এমআই, মানে ইসিজি এবং চেস্টের যে ফাইন্ডিংস গুলো আমরা পাবো সেই অনুযায়ী এটাকে ক্লাসিফাই করছি। ঠিক আছে, এই প্যাথোজেনেসিসটা বোঝা গেল। স্টেবল অ্যাঞ্জাইনা, আনস্টেবল অ্যাঞ্জাইনা। স্টেবল অ্যাঞ্জাইনা যখন পেশেন্ট কোনো এক্সারশন করছে তখনই সিমটমস অ্যারাইজ করবে। আনস্টেবল অ্যাঞ্জাইনা অন রেস্ট পেশেন্ট কোনো কাজ করছে না, ভারী কিছু করছে না, ইভেন দ্যাট পেশেন্ট ইজ হ্যাভিং সিমটমস অফ চেস্ট পেন অ্যান্ড ডিসনিয়া। ঠিক আছে, আর মায়োকার্ডিয়াল ইনফেকশন এটা পার্ট অফ দ্য এসিএস। নেক্সট স্লাইডটা পড়লে বুঝতে পারবি তোরা। এটা ইসকেমিক হার্ট ডিজিজ, আগের দিন বলেছিলাম। করোনারি আর্টারি ডিজিজ এটা স্টেবল। ঠিক আছে, ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ দুটো পার্ট ইসকেমিক হার্ট ডিজিজে, একটা হচ্ছে ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ আর একটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। ঠিক আছে, এবার এই অ্যাকিউট করোনারি সিনড্রোমটা দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন উইথ এসটি সেগমেন্ট এলিভেশন, যেটা বললাম এলিভেশন মানে পুরো অবস্ট্রাকশন হয়ে গেছে। আর একটা পার্ট হচ্ছে এসটি সেগমেন্ট নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস। নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস কে আবার দুটো ভাগ করা যায়, সেটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা আর এনএসটিএমই মানে নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন। ঠিক আছে, বোঝা গেল এটা। ইসকেমিক হার্ট ডিজিজ ফার্স্ট আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্রনিক করোনারি আর্টারি ডিজিজ, সেটা স্টেবল অ্যাঞ্জাইনা মানে স্টেবল অ্যাঞ্জাইনার মধ্যে পড়ছে, এটা স্টেবল অ্যাঞ্জাইনা আমরা বলছি। আর একটা পার্ট হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবার অ্যাকিউট করোনারি সিনড্রোমের দুটো পার্ট, একটা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই আর একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এবার নন এসটি সেগমেন্ট এলিভেশন এসিএস আবার দুটো পার্ট, একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, একটা হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফেকশন। ঠিক আছে, বোঝা গেল এটা। ঠিক আছে, এবার এগুলোকে আমরা আলাদা কিভাবে করব। ঠিক আছে, আনস্টেবল অ্যাঞ্জাইনা তো বুঝতে পারলি। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কি হবে, ইসিজি চেঞ্জেস থাকতেও পারে, নাও থাকতে পারে, তার সাথে ট্রপটি নেগেটিভ হবে। এগুলো পরে আমি বলছি, শুধু ডিফারেন্সিয়েট করার জন্য বলছি। তার সাথে হচ্ছে নন এসটি সেগমেন্ট এলিভেশন মানে কি, এসটি সেগমেন্ট এলিভেশন হবে না কিন্তু ডিপ্রেশন থাকতে পারে, অথবা হচ্ছে নর্মাল ইসিজি থাকতে পারে কিন্তু ট্রপটি পজিটিভ হবে। ঠিক আছে, এখানে ট্রপটি বা ট্রপ আই যেগুলো আমাদের কার্ডিয়াক বায়োমার্কার রয়েছে সেইগুলো মানে বায়োমার্কারস অফ কার্ডিয়াক নেক্রোসিস, মায়োকার্ডিয়াল নেক্রোসিস যদি হয় সেগুলো হচ্ছে এখানে এলিভেশন হবে। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে এলিভেশন হবে না। ঠিক আছে, শুধু আনস্টেবল অ্যাঞ্জাইনাতে শুধু সিমটমস থাকবে, কোনো কার্ডিয়াক বায়োমার্কার এলিভেশন হবে না, ইসিজি নর্মাল হতে পারে বা এসটি সেগমেন্ট ডিপ্রেশন হতে পারে। ঠিক আছে, নেক্সট পরে দেখ, এটা যেটাই বলছিলাম যে তোর এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এলিভেশন থাকবে, তার সাথে ট্রপটি পজিটিভ হবে, ট্রপটি বা ট্রপ আই পজিটিভ হবে। নন এসটি সেগমেন্টে এলিভেশন থাকবে না, ডিপ্রেশন থাকতে পারে বা নর্মাল থাকতে পারে, ট্রপটি পজিটিভ হবে। আনস্টেবল অ্যাঞ্জাইনাতে কিছু হবে না। আগে যেটা বলা হতো নন কিউ ওয়েভ এমআই, কিউ ওয়েভ এমআই, এগুলো অবসলেট টার্ম, আগে ওল্ড টার্ম আর কি, এগুলো এখন আমরা আর ইউজ করি না। ঠিক আছে, আদার কজেস কি হয়, একটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হলে অবস্ট্রাকশন হচ্ছে, আদার কজ হতে পারে ফ্রিঞ্জ মেটাল অ্যাঞ্জাইনা মানে করোনারি আর্টারি স্প্যাজম হচ্ছে, স্প্যাজম হলে অক্লুশন হবে। ঠিক আছে, এটা তো এগুলো তো ওদের লাগবে না। তবে একটা জিনিস এখানে প্যাথোজেনেসিসের পার্ট যেটা আছে, মানে কোন ধরনের অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ গুলো ভালনারেবল টু ইনজুরি। ঠিক আছে, সেগুলো হচ্ছে এখানে তোর বলেছে এক্সেন্ট্রিক স্টেনোসিস উইথ স্ক্যালপড অর ওভারহ্যাঙ্গিং এজ অ্যান্ড এ ন্যারো নেক। অ্যাকচুয়ালি কি হয়, এটা সিটি অ্যানজিও লাগবে না তোদের। দেখ, এটা হচ্ছে প্লাক, আগের দিন পড়েছিলাম, এটা নেক্রোটিক ডেব্রিজ, সেন্ট্রাল নেক্রোটিক ডেব্রিজ, এটা হচ্ছে ফাইব্রাস প্লাক, আর এখানে কিছু ব্লাড ভেসেলস রয়েছে। এই জায়গাটাকে আমরা বলি শোল্ডার বা নেক অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এই নেক অফ দ্য অ্যাথেরোস্ক্লেরোসিসে কি হয়, এই জায়গাটা হচ্ছে ভালনারেবল টু ইনফ্লামেটরি ইনজুরি। ঠিক আছে, তো এই জায়গাটায় ব্লিডিং হয়, যদি ফাইব্রাস ক্যাপটা খুব পাতলা হয় তাহলে এই জায়গাটায় ফিসারিং বা আলসারেশন হয়, সেখান থেকে থ্রম্বাস ফর্মেশন হয়। ঠিক আছে, প্যাথোজেনেসিস পার্টটা বোঝা গেল তো। এবার পেশেন্ট আমাদের কাছে কিভাবে আসবে, একটা মায়োকার্ডিয়াল ইনফেকশনের পেশেন্ট, তুই এমার্জেন্সিতে আছিস, পেশেন্টটা কি নিয়ে আসবে আমার কাছে, অবভিয়াসলি চেস্ট পেন নিয়ে আসবে। ঠিক আছে, চেস্ট পেনটা কি রকম হবে, সেন্ট্রাল চেস্ট পেন হবে, রেট্রোস্টার্নাল চেস্ট পেন হবে। ঠিক আছে, কিন্তু সেটা প্রচন্ড সিভিয়ার হবে। পেশেন্ট কি বলবে, অনেক সময় কি বলে, ফ্র্যাঙ্ক পেন নাও থাকতে পারে, পেশেন্ট বলে আমার ডিসকমফর্ট হচ্ছে। ঠিক আছে, সেটা তুই যদি পেশেন্টকে বলিস যে আপনার কোথায় ব্যথা হচ্ছে বুকে, সেটাও কিন্তু লোকালাইজ করতে পারবে না। ও অনেক সময় কি হয়, একটা ক্লিঞ্চ ফিট হিসাবে মানে ক্লিঞ্চ হ্যান্ড হিসাবে এখানে দেখায় যে আমার বুকের এই জায়গাটায় ব্যথা হচ্ছে। সেটা একটা নাম আছে, সেটাকে লিভাইন সাইন বলা হয়, অনেক সময় এমসিকিউতে তো দেয়। ঠিক আছে, যে পেশেন্টকে আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন পেশেন্টকে যদি আমরা লোকালাইজ করতে বলি যে পেন কোথায় হচ্ছে, তখন ওরা বলে লোকালাইজ ঠিকঠাক করতে পারে না, কিন্তু একটা ক্লিঞ্চ ফিস্টের মধ্যে দেখায় যে আমার এখানে রেট্রোস্টার্নাল রিজিয়নে পেন হচ্ছে, সেটাকে লিভাইন সাইন বলা হয়। ঠিক আছে, তো চেস্ট ডিসকমফর্ট হবে, সিভিয়ার হবে। ঠিক আছে, তার সাথে কিছু কিছু ফিচার্স থাকবে, সেগুলো কি, অকার্স অ্যাট রেস্ট,
রেস্টে হবে পেশেন্টের চেস্ট পেন এবং লাস্টিং ফর মোর দ্যান 10 মিনিটস। ঠিক আছে, রেস্টে হতে পারে আর মিনিমাল এক্সারশন। ঠিক আছে, ডেলি অ্যাক্টিভিটি যেগুলো করে জামা কাপড় পরা তাতেও পেশেন্টের চেস্ট পেন হচ্ছে। তার সাথে কি হবে, রিলেটিভলি রিসেন্ট অনসেট হবে, মানে প্রায়র 2 উইকস, হ্যাঁ 2 সপ্তাহের মধ্যে পেশেন্ট বলবে যে আমার এটা 2 সপ্তাহের মধ্যে হয়েছে। ঠিক আছে, এবং অকার্স উইথ ক্রিসেন্ডো প্যাটার্ন, মানে আগে পেশেন্টের যে পেন ছিল তারপরে পেশেন্টকে যখন জিজ্ঞেস করবি যে আপনার আগের থেকে পেশেন্ট ব্যথাটা কেমন হচ্ছে, পেশেন্ট বলবে যে আমার আগের থেকে বেশি সিভিয়ার, আগের থেকে বেশি হচ্ছে, মোর ফ্রিকুয়েন্ট, আগে যেরকম ধর 10 মিনিট পর পর হচ্ছিল এখন আরো ফ্রিকুয়েন্টলি হচ্ছে, 5 মিনিট পর পর হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে এটা প্রলংড হবে। তো এই তিনটে ফিচার্স এর মধ্যে যে কোনো একটা ফিচার্স থাকবে। চেস্ট ডিসকমফর্ট সিভিয়ার হবে, তার সাথে মোর দ্যান লাস্ট মোর দ্যান 10 মিনিটস, রিলেটিভলি রিসেন্ট ইন অনসেট উইদিন প্রায়র 2 উইকস, আর হচ্ছে একটা ক্রিসেন্ডো প্যাটার্ন, মানে আগের থেকে আরো বেশি হবে। ঠিক আছে, এবার পেশেন্ট তোর বললো চেস্ট পেন পেশেন্ট নিয়ে এলো, চেস্ট পেনের সঙ্গে আর কি কি সিমটমস পেশেন্টের থাকতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। ঠিক আছে, পেশেন্টের প্যালপিটেশন হতে পারে, পেশেন্ট বলবে আমার বুকটা ধড়ধড় করছে। ঠিক আছে, হার্টবিটটা ফিল করতে, প্যালপিটেশন, হোয়াট ইজ প্যালপিটেশন? প্যালপিটেশন মানে পেশেন্ট নিজেই হার্টবিটটা ফিল করতে পারছে। ঠিক আছে, এর বেশি কিছু নয়। আর কি হবে, সিনকোপ থাকতে পারে, যে পেশেন্ট মাথা ঘুরে পড়ে গেছিল আগে, এরকম হিস্ট্রি থাকতে পারে। পেশেন্টের সোয়েটিং হবে প্রচুর, পেশেন্ট যদি দেখিস একটা এএমআই এর পেশেন্ট এমার্জেন্সিতে, একটা দেখলে আর জীবনে ভুলবি না পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে। ঠিক আছে, প্রচুর সোয়েটিং হবে, ডায়াফোরেসিস হবে, তুই পেশেন্টের প্রেশার কম থাকতে পারে, বেশি থাকতে পারে, সেটা ডিপেন্ডিং আপন কোন টাইপ অফ এএমআই হচ্ছে, অ্যান্ট্রিওভাল হচ্ছে না ইন্ট্রিওভাল হচ্ছে। ঠিক আছে, তো এখানে সিমটমস গুলো দেখ কি কি হতে পারে, এখানে ঠিক বোঝা যাচ্ছে না যদিও। চেস্ট ডিসকমফর্ট, তার সাথে হচ্ছে লার্জ এরিয়া অফ ইসকেমিয়া থাকলে পেশেন্টের এই যে এগুলো হবে, ডায়াফোরেসিস হবে, পেল কুল স্কিন, পেশেন্টের দেখলি পালস রেট অনেক বেশি, 100 বেশি হলে সেটা আমরা ট্যাকিকার্ডিয়া বলি। ঠিক আছে, সাইনাস ট্যাকিকার্ডিয়া। এবার অন এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম কি পাবি, পেশেন্টের একটা থার্ড বা ফোর্থ হার্ট সাউন্ড থাকতে পারে। ঠিক আছে, চেস্ট অসকালটেশনে পেশেন্টের বায়োল্যাটারাল বেজাল ক্রেপিটেশন থাকতে পারে। পেশেন্ট কেন হয় এগুলো, এগুলো ধর একটা পেশেন্ট এমআই নিয়ে এলো, তার সাথে একটা ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার হলো, তখন পেশেন্টের আমরা এই সিমটমস গুলো পাবো। ঠিক আছে, চেস্ট পেন যেটা বললাম সিভিয়ার হবে, সাবস্টার্নাল হবে। আর কি হবে, চেস্ট পেনটা রেডিয়েশন হবে। কোথায় কোথায় রেডিয়েশন হতে পারে, নেকে রেডিয়েশন হতে পারে, এপিগ্যাস্ট্রিক রিজিয়নে হতে পারে। পেশেন্ট বলবে আমার পেনটা চেস্টে হচ্ছে কিন্তু এই সব জায়গাগুলোও ব্যথা হচ্ছে, কোথায় হতে পারে, লেফট আর্মে হয়। ঠিক আছে, বিটুইন দ্য শোল্ডার ব্লেডস হতে পারে। ঠিক আছে, অনেক সময় কি হয়, পেশেন্ট বুকে ব্যথা, পেটে ব্যথা নিয়ে আসে, এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসে, বাড়িতে 2-1টা গ্যাসের ওষুধ খেয়েছে কমেনি, ভেবেছে যে গ্যাস হয়েছে, খেয়েছে, তারপরে যখন এমার্জেন্সিতে এসে ইসিজি করে দেখছিস এই অবস্থা হয়ে আছে। তো অনেক সময় পেশেন্ট এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসে, বিশেষ করে এল্ডারলি বা ডায়াবেটিক পেশেন্ট যেগুলো থাকে সেগুলো ফ্র্যাঙ্ক চেস্ট পেন কমপ্লেন করে না অনেক সময়। ঠিক আছে, সেগুলোর কি হয়, অনেক সময় বলে যে আমার ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছে, দুর্বল লাগছে, ফ্যাটিক নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, তার সাথে ডিস্ট্রেস হতে পারে, ফ্র্যাঙ্ক চেস্ট পেন নাও থাকতে পারে, বিশেষ করে এল্ডারলি এবং হচ্ছে তোর ডায়াবেটিক পেশেন্টগুলো। ঠিক আছে, এটা হচ্ছে সিমটমস। এবার ইসিজিতে যেটা বললাম তোর এসটি সেগমেন্ট এলিভেশন যেটা আছে সেটা তো ফ্র্যাঙ্ক এসটি সেগমেন্ট এলিভেশন পাবি, কিন্তু নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই যেটা আছে সেটাতে ইসিজি চেঞ্জেস নাও থাকতে পারে বা এসটি ডিপ্রেশন থাকতে। এবার এসটি ডিপ্রেশন এলিভেশন কি জিনিস সেটা পরে বলছি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোর এই ইসিজি, মোটামুটি দেখেছিস কোনোদিন ইসিজি স্ট্রিপ দেখেছিস তো? ঠিক আছে, আর ফিজিওলজি তো পড়েইছিস, জানিস এটা কি, এটা পি ওয়েভ, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য পি ওয়েভ হয়। ঠিক আছে, এটা পিআর সেগমেন্ট, আর পুরোটা হচ্ছে পি এর শুরু থেকে পিআর এর কিউআরএস এর শুরু অবধি হচ্ছে পিআর ইন্টারভাল বলি আমরা। এটা পিআর ইন্টারভাল কি রিপ্রেজেন্ট করে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন প্লাস এসএ নোড থেকে এবি নোডে যে কন্ডাকশনটা হচ্ছে সেইটা। ঠিক আছে, কিউআরএসটা হচ্ছে তোর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করছে। ঠিক আছে, এন্ড অফ এইটা হচ্ছে এসটি সেগমেন্ট আর কিউআরএস দুটো মিলে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এসটি সেগমেন্টের শেষ, ডিপোলারাইজেশন শেষ। টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ঠিক আছে, তো আমাকে যেটা ফোকাস করতে হবে এখানে বিশেষ করে এএমআই পার্টটাতে সেটা হচ্ছে এসটি সেগমেন্টটা। হোয়াট ইজ এসটি সেগমেন্ট? এসটি সেগমেন্টটা হচ্ছে কিউআরএসটা যেখানে শেষ হচ্ছে আর টিটা যেখানে শুরু হচ্ছে সেইটা হচ্ছে এসটি সেগমেন্ট। এবার এই সেগমেন্টের মধ্যে একটা পার্ট আছে সেইটা হচ্ছে জে পয়েন্ট। তোকে জে পয়েন্ট এলিভেশনটা আমাকে দেখতে হবে। জে পয়েন্টটা কোথায়? যে পয়েন্টটা হচ্ছে কিউআরএসটা যেখানে শেষ হচ্ছে, এই যে এখানে কিউআরএসটা শেষ দেখতে পাচ্ছিস, তার সাথে এসটি সেগমেন্টটা যেখানে শুরু হচ্ছে এইটাই হচ্ছে জে পয়েন্ট। ঠিক আছে, তো জে পয়েন্ট এলিভেশনটা আমরা দেখি।
এখানে দেখ কত মিলিমিটার এলিভেশন কত মিলিমিটার ডিপ্রেশন সেটা পরে বলছি, আগে এই জিনিসটা বল যে এলিভেশন কাকে বলে, ডিপ্রেশন। ঠিক আছে, এইটা হচ্ছে বেস লাইন। বেস লাইন আমরা ধরি পিআর সেগমেন্ট, ঠিক আছে, বা পিআর ইন্টারভাল সেগমেন্টটা বেশি ধরা হয়। পিআর সেগমেন্ট যেটা আছে এর সাথে তোকে কম্পেয়ার করে দেখতে হবে। ঠিক আছে, এটা আইসোইলেকট্রিক মানে একই লাইনে আছে নাকি তার থেকে ওপরে আছে। তার থেকে যদি ওপরে হয় সেটা 1 মিলিমিটার না 2 মিলিমিটার, সেটা ক্রাইটেরিয়া আলাদা আছে। যদি ওপরে হয় তাহলে এলিভেশন, যদি এটা নিচে আছে তাহলে ডিপ্রেশন। তো এখানে দেখ এখান থেকে কতটা উপরে উঠে গেছে এটা সেগমেন্টটা, ঠিক আছে, তার মানে এটা এসটি সেগমেন্ট এলিভেশন আছে। এটা এখান থেকে দেখ এইটা আইসোইলেকট্রিক লাইন, এখান থেকে ডিপ্রেশন, এটা এসটি ডিপ্রেশন, ঠিক আছে, আর এটা কি টি, টি ইনভার্সন হয়ে আছে। ঠিক আছে, এবার হচ্ছে কার্ডিয়াক বায়োমার্কার। কার্ডিয়াক বায়োমার্কার মানে কি, কি জিনিস এটা? যখন কোনো মায়োকার্ডিয়াল ইনজুরি হচ্ছে সেখান থেকে আমাদের ট্রোপোনিন আই বা ট্রোপোনিন টি বা কিছু নন স্পেসিফিক মার্কার আছে, এএসটি আছে, এলডিএইচ ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, আর এসজিওটি মানে এএসটি অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজ। ঠিক আছে, এগুলো এলিভেশন হয়, এগুলো নেক্রোটিক টিস্যু থেকে ব্লাডে আসে, সেইগুলোই আমরা ব্লাডে যখন এলিভেশন পাই তখন বলি যে পজিটিভ আছে। ঠিক আছে, কি কি আছে কার্ডিয়াক বায়োমার্কার? ট্রোপোনিন টি বা ট্রোপোনিন আই। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং স্পেসিফিক। তোরা যদি ওয়ার্ডে যাস দেখতে পাবি ট্রপটি কিট পাওয়া যায়, ট্রপ আইও পাওয়া যায়, ট্রপটিটা বেশি অ্যাভেলেবেল থাকে। তো ওখানে ব্লাড দিয়ে আমরা দেখি দুটো, একটা কন্ট্রোল থাকে একটা টেস্ট থাকে, দুটো পজিটিভ এলে পজিটিভ। ঠিক আছে, তো সেইটা হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং প্রেফার্ড ফর মায়োকার্ডিয়াল নেক্রোসিস। সিকেএমবি আছে, আর এএসটি, আর হচ্ছে তোর এলডিএইচ, এগুলো নন স্পেসিফিক মার্কার, সেরকম ভাবে দেখা হয় না। তো সিকেএমবি বা ট্রপটি কখন রাইজ করে? সিকেএমবিটা হচ্ছে আফটার একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো 4 to 6 আওয়ার্স আফটার এটা এলিভেশন হবে। সিকেএমবি পিক হবে 12 আওয়ার্সে, ডিসঅ্যাপিয়ার্স হবে উইদিন 48 to 72 আওয়ার। ঠিক আছে, ট্রপ টি বা ট্রপ আই 4 থেকে 6 ঘন্টা পর রাইজ হবে। ঠিক আছে, আর এলিভেশন রিমেন এলিভেটেড টিল 2 উইকস মানে 14 দিন অবধি এটা এলিভেটেড থাকবে। তো কি হয়, অনেক সময় পেশেন্ট 1 ঘন্টার মধ্যে চেস্ট পেন হয়ে 1 ঘন্টার মধ্যে এলো, তুই দেখলি পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস আছে, পেশেন্ট চেস্ট পেন নিয়ে এসছে, ডিস্ট্রেস হচ্ছে, সবকিছুই আছে, তার সাথে ইসিজি চেঞ্জেস আছে, এসটি সেগমেন্ট এলিভেশন, কিন্তু ট্রপটি করে দেখলি ট্রপটিটা নেগেটিভ আছে। কি করব নেক্সট? আমরা পেশেন্টটাকে ফেরত পাঠিয়ে দেবো, বাড়ি পাঠিয়ে দেবো, তোমার কিছু নেই বাড়ি চলে বাড়ি চলে যাও না, কি করব পেশেন্টটাকে বল? ট্রপটিটা রিপিট করব কেন? এটা হচ্ছে এলিভেশন হতেই 4 থেকে 6 ঘন্টা টাইম লাগে। ঠিক আছে, ওই জন্য আমরা জেনারেলি 4 থেকে 6 ঘন্টা পর আবার রিপিট করি, তাতেও নেগেটিভ এলে আবার 12 ঘন্টা পর রিপিট করি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্যাটার্ন। ট্রপটি ট্রপ আই, এটা পিক হচ্ছে সিকেএমবি উইদিন 48 to 72 আওয়ার্স, তারপরে ডিক্রিজ করে যায়, ডিসঅ্যাপিয়ার্স করে যায় 48 থেকে 72 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে পিক হয় সিকেএমবিটা। আর ট্রপটি ট্রপ আইটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর রাইজ হয় আর 2 সপ্তাহ পর্যন্ত এলিভেটেড থাকে। কিছু নন স্পেসিফিক যেটা বললাম এলডিএইচ এসটি এগুলো। ঠিক আছে, আরো একটা ব্যাপার আছে, যদিও তোদের এগুলো এতটা লাগবে না, পেশেন্টের কোনো সাজেস্টিভ মানে স্ট্রং কোনো ক্লিনিক্যাল তুই পয়েন্ট পাচ্ছিস না যে পেশেন্টের ইএমআই আছে, অথচ আমরা ট্রপটি পাচ্ছি, পেশেন্টের সিমটমস আছে, ইসিজি চেঞ্জেস কিছু নেই সেরকম, অথচ ট্রপটি পজিটিভ। এটাকে আমরা একটা যেটা বললাম যে পেশেন্টের সিমটমস আছে, ইসিজিতে এসটি সেগমেন্ট এলিভেশন আছে, অথচ ট্রপটি নেগেটিভ, কি করব তখন? রিপিট করব। পেশেন্টের সিমটমস এরকম নেই, ইসিজি নর্মাল আছে, কিন্তু ট্রপটি পজিটিভ, কি হতে পারে? এটা হচ্ছে ফলস পজিটিভ, অনেক সময় হয়। ঠিক আছে, কোন কোন কন্ডিশনে হতে? অনেক কন্ডিশন আছে, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে তোর হার্ট ফেলিওর, মায়োকার্ডাইটিস, পালমোনারি এম্বোলিজম। আর মোস্ট কমন আরেকটা যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। একটা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট ডিস্ট্রেস নিয়ে এসছে, ডিস্ট্রেস থাকবে, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট ফ্লুইড ওভারলোড হয় তার জন্য এসছে, তুই ট্রপটি করে দেখলি পেশেন্টের ট্রপটি পজিটিভ। ঠিক আছে, এএমআই নাও হতে পারে, কারণ সিকেডি পেশেন্টের ফলস পজিটিভ ট্রপটি আসে। ঠিক আছে, so this patient in unclear history without persistent rise of biomarker are not diagnostic of ACS. ঠিক আছে, যেটা বললাম একটা ইসিজি করতে হবে, কার্ডিয়াক বায়োমার্কার, স্ট্রেস টেস্টিং, আর সিসিটিএ দ্যাট ইজ করোনারি সিটি অ্যানজিও। ঠিক আছে, এগুলো লাগে না আমাদের ওয়ার্ডে, মেনলি যেটা করি আমরা ইসিজি আর ট্রপটি মানে কার্ডিয়াক বায়োমার্কার গুলো দেখি। এটা সিটি অ্যানজিও, লাগবে না তোদের।
এই যেটা বলছিলাম, ঠিক আছে, কন্টিনিউয়াস মনিটরিং অফ রিকারেন্ট ইসকেমিক ডিসকমফর্ট, কন্টিনিউয়াস মনিটরিং অফ ইসিজি অ্যান্ড কার্ডিয়াক বায়োমার্কার, অবটেন্ড অ্যাট বেসলাইন, যখন পেশেন্ট এলো তখন একবার করলাম, যদি নেগেটিভ আসে তাহলে আফটার 4 to 6 আওয়ার, আফটার 12 আওয়ার্স, এটা আমরা রিপিট করব। ঠিক আছে, এবার যদি পেশেন্ট এলো তোর কাছে উইথ কার্ডিয়াক বায়োমার্কার এলিভেশন আছে, তার সাথে এসটিটি চেঞ্জেস আছে, পেশেন্ট অ্যাডমিট করে দিলাম, ঠিক আছে, কিন্তু পেশেন্টের যদি পেনটা কমে গেল, তারপরে হচ্ছে টপটি নেগেটিভ আছে, তো পেশেন্টটাকে আমরা কি করব? ঠিক আছে, পেশেন্ট ইউ ক্যান ডিসচার্জ দ্য পেশেন্ট, কিন্তু পেশেন্টের পরে আমরা একটা সিটি অ্যানজিও করতে হবে বা একটা স্ট্রেস টেস্টিং করতে হবে, যদি তোর স্ট্রং ক্লিনিক্যাল সাসপিসিয়ন থাকে যে এটা আমার এএমআই হতে পারে বা আনস্টেবল অ্যানজাইনা হতে পারে। ঠিক আছে, এগুলো লাগবে না, ট্রিটমেন্ট পার্ট। ঠিক আছে, তো পেশেন্ট এলো, আমরা ডায়াগনোসিস করলাম, পেশেন্ট চেস্ট পেন নিয়ে এসছে, ইসিজিতে এলিভেশন রয়েছে, টপটি পজিটিভ, ডায়াগনোসিস স্ট্যাম্প করা গেল যে পেশেন্টের অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে। এবার কি করবো? পেশেন্টটাকে অ্যাডমিট করলাম, অ্যাডমিট করে কি করতে হবে? পেশেন্টটাকে কিছু ওষুধ দিতে হবে। কি দেবো? অ্যানজাইনাল, অ্যান্টি অ্যানজাইনাল। পেশেন্টের চেস্ট পেন হচ্ছে, আগে পেশেন্টের পেনটাকে রিলিভ করতে হবে। ঠিক আছে, তার জন্য কি আছে, নাইট্রোগ্লিসারিন, জিটিএন দিতে হবে। কিভাবে দেবো? সাবলিঙ্গুয়াল পার্ট, জিভের তলায় ওকে দিতে হবে। একটা দিলাম, কমলো না, তার 5 মিনিট পর পর আমরা 3 বার রিপিট করব। ঠিক আছে, তাতেও যদি না কমে তখন আমরা আইভি জিটিএন দিই পেন কমানোর জন্য। ঠিক আছে, অ্যান্টি ইসকেমিক ট্রিটমেন্ট এটা, এই যে সাবলিঙ্গুয়াল 0.3 to 0.6 মিলিগ্রাম, বাকাল আর সাবলিঙ্গুয়াল, আমরা জেনারেলি সাবলিঙ্গুয়াল দিই। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম 3টে দেওয়া যাবে। তারপরেও যদি না কমে তখন আমরা আইভি নাইট্রোগ্লিসারিন ইনফিউশন পাম্পে স্টার্ট করি, সেটা হচ্ছে 5 to 10 মাইক্রোগ্রাম পার মিনিট। তাতেও যদি না কমে তখন ক্যান বি ইনক্রিজ বাই 10 মাইক্রোগ্রাম পার মিনিট এভরি 5 মিনিট আনটিল সিমটমস রিলিভ। ঠিক আছে, আর পেশেন্টে যখন পেন রিলিভ করে যাবে তখন আমরা ওরাল নাইট্রেটে শিফট করে যাব। হাইপোটেনশন, একটাই কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের যদি হাইপোটেনশন থাকে তাহলে আমরা নাইট্রেট দেবো না। ঠিক আছে, অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন ফর নাইট্রেট ইউজ। আর একটা হচ্ছে যদি পেশেন্ট উইদিন 24 to 48 আওয়ার্স এর মধ্যে সিলডেনাফিল ইউজ করা থাকে তাহলে আমরা নাইট্রেট দেবো না। ঠিক আছে, বিশেষ করে যেগুলো আমরা অ্যান্ট্রিওভাল বা ইনফ্রিওভাল পরে পড়াবো, ইনফ্রিওভাল এমআই যে পেশেন্টগুলো থাকে সেগুলো আমরা নাইট্রেট দিতে পারি না, কারণ ইনফ্রিওভাল এমআই হচ্ছে তোর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়, হাইপোটেনশন হয়। ওই জন্য পেশেন্টকে একটু ফ্লুইড দিয়ে রাখতে হবে, কিন্তু আমরা নাইট্রেট দেবো না, কারণ নাইট্রেট কিভাবে কাজ করে? ভেনো ডাইলেশন করে। ঠিক আছে, ভেনাস ডাইলেশন হয়, তার জন্য বিপিটা আরো ফল করে যাবে, ওই জন্য আমরা এটা দিই না। আর কি কি দেওয়া যাবে না ইনফ্রিওভাল এমআই? মরফিন দিতে পারবো না আমরা। ঠিক আছে, আর বিটা ব্লকার দেওয়া যাবে। ঠিক আছে, তো একটা হলো নাইট্রেট, নাইট্রেট দিলাম, প্রথমে সাবলিঙ্গুয়াল দিলাম, কমলো না, পরপর 5 মিনিট পরপর 3টে সাবলিঙ্গুয়াল জিটিএন দেওয়ার পর না কমলে আমরা আইভি ইনফিউশন দিলাম। ঠিক আছে, আর কি দেবো? বিটা ব্লকার দিতে হবে। ঠিক আছে, বিটা ব্লকার হচ্ছে তোর পেশেন্ট উইথ সিভিয়ার ইসকেমিয়া, বাট দিস ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট অফ হার্ট ফেলিওর, এক্সেপ্ট হার্ট ফেলিওর যেগুলো আছে পেশেন্ট, হার্ট ফেলিওর ছাড়া পেশেন্ট যদি ফ্র্যাঙ্ক হার্ট ফেলিওরে না থাকে আমরা বিটা ব্লকার দেবো। বিটা ব্লকার কি দেওয়া হয়? মেটোপ্রোলার সাকসিনেট অথবা কার্বিডেলল দিতে পারি আমরা। ঠিক আছে, টার্গেট হার্ট রেট হচ্ছে 50 to 60। কোনো কোনো কন্ডিশন, যে সব কন্ডিশনে আমরা বিটা ব্লকার দিতে পাচ্ছি না, কার্বিডেলল বা মেটোপ্রোলার সাকসিনেট দিতে পাচ্ছি না, সেগুলোকে আমাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে। ঠিক আছে, আর একটা দিতে হবে যেটা হচ্ছে তোর এসি ইনহিবিটর, দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, আর হচ্ছে এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তার সাথে স্ট্যাটিন দিতে হবে। ঠিক আছে, এগুলো কিভাবে দেব? নেক্সট হচ্ছে তোর অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, অ্যাসপিরিন দিতে হবে আর ক্লপিডগ্রেল। অ্যাসপিরিন হচ্ছে তোর কক্স ইনহিবিটর, কক্স 2 ইনহিবিটর, আর এটা হচ্ছে তোর ক্লপিডগ্রেল দিতে হবে। ক্লপিডগ্রেল হচ্ছে পিউরিনার্জিক ইনহিবিটর, P2Y12 ইনহিবিটর। তো এগুলো আমরা কিভাবে দেব? ঠিক আছে, পেশেন্ট এলো, পেশেন্টের হচ্ছে ডোজ হচ্ছে অ্যাসপিরিনের ডোজ 325, দ্যাট ইজ আমাদের এখানে 75 মিলিগ্রামের ট্যাবলেট থাকে, যেটা আমরা বলি 4টে করে অ্যাসপিরিন, 4টে, ক্লপিডগ্রেলও 75 মিলিগ্রামের 4টে, তার সাথে হচ্ছে অ্যাটোভাস্টাটিন 40 মিলিগ্রাম পাওয়া যায়, সেটা আমরা 2টো ট্যাবলেট, দ্যাট ইজ 80 মিলিগ্রাম। এটা হচ্ছে তোর স্ট্যাট ডোজ, লোডিং ডোজ এগুলো দিয়ে দিলাম, তার সাথে একটা সাবলিঙ্গুয়াল জিটিএন যেটা বললাম, নাইট্রেট। ঠিক আছে, এগুলো দেওয়ার পর তোকে মেনটেনেন্স ডোজ দিতে হবে। যে কোনো পেশেন্ট ডায়াগনোসিস হলো এএমআই, তোকে লোডিং ডোজ দিতেই হবে।
সাপোজ ইউ আর পোস্টেড ইন সাম বিপিএসসি অর পিএসসি, তুমি যখন কোনো পেশেন্টকে রেফার করছো কোনো একটা হায়ার সেন্টারে, তখন কিন্তু তোকে লোডিং ডোজটা দিয়েই পাঠাতে হবে, ঠিক আছে? উইদাউট গিভিং লোডিং ডোজ ইফ ইউ রেফার দ্য পেশেন্ট ইট ইজ মেডিকেল নেগলিজেন্স। তো এই পার্টটা বোঝা গেল। কি কি দিতে হবে? অ্যাসপিরিন দেবো 4টে লোডিং ডোজ, ক্লপিডগ্রেল 4টে ট্যাবলেট দেবো 75 ইচ, তার সাথে হচ্ছে অ্যাটোভাস্টাটিন 40 মিলিগ্রাম 2 ট্যাবলেট, দ্যাট ইজ 80 মিলিগ্রাম, ঠিক আছে? এগুলো হলো লোডিং ডোজ। তারপরে আমরা মেনটেনেন্স ডোজ হচ্ছে অ্যাসপিরিন 75 মিলিগ্রাম, ক্লপিডগ্রেল 75 মিলিগ্রাম, আর অ্যাটোভাস্টাটিন হচ্ছে 40 মিলিগ্রাম, এগুলো দিলাম। তার সাথে হচ্ছে আমরা বিটা ব্লকার, এসি ইনহিবিটর আর এআরবি। এসি ইনহিবিটর কি কি আছে ফার্মাকোলজি হয়েছে? ক্যাপটোপ্রিল, র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, তার মধ্যে আমরা মোস্ট কমনলি ইউজ করি র্যামিপ্রিল, ঠিক আছে? র্যামিপ্রিলটা ইউজ করা হয়। আর এআরবি কি কি আছে? এআরবি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, টেলমিসার্টান, মোস্ট কমনলি আমরা টেলমিসার্টানটা ইউজ করি, ঠিক আছে? তো এই দুটো দেবো। উইদিন 12 আওয়ার্সের মধ্যে আমরা স্টার্ট করব। বিটা ব্লকার যেটা বললাম, মেটোপ্রোল সাকসিনেট, কার্বিডোলল অথবা বিসোপ্রোলল, এই তিনটের মধ্যে যে কোনো একটা দেবো। প্রোপ্রানোলল না, প্রোপ্রানোলল নট ইন্ডিকেটেড, ঠিক আছে? প্রোপ্রানোলল কি হচ্ছে? নন স্পেসিফিক বিটা ব্লকার, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কার্ডিও স্পেসিফিক গুলো তোকে দিতে হবে। মেটোপ্রোল সাকসিনেট দিতে পারি, কার্বিডোলল দিতে পারি, অথবা হচ্ছে বিসোপ্রোলল দিতে পারি, ঠিক আছে? আর কি করতে হবে? পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। অ্যান্টিকোয়াগুলেশন কি কি দিতে পারি আমরা? আনফ্র্যাকশন হেপারিন দিতে পারি, লো মলিকুলার ওয়েট হেপারিন, বিভালিরুডিন দিতে পারি, অথবা হচ্ছে তোর ডিরেক্ট ফ্যাক্টর 10A ইনহিবিটর, দ্যাট ইজ ফন্ডাপ্যারিনক্স। এইগুলো হচ্ছে ফার্মাকোলজি ক্লাসটা হয়ে গেলে ভালো বুঝতে পারবি, ঠিক আছে? পুরো এইগুলো এক একটা প্রত্যেকটা টপিক ধরে ধরে এই লেকচার ক্লাসে পড়ানো সম্ভব নয়, এটা হয়ে গেলে বুঝতে পারবি ভালো। মোস্ট কমনলি আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করি 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট বিডি করে, ঠিক আছে? মানে টুয়াইস ডেলি করে দিই 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট করে, ঠিক আছে? আনফ্র্যাকশন হেপারিন হচ্ছে লং মেনস্টে অফ থেরাপি, বাট LMWH ইজ মোর প্রেফার্ড। আর একটা হচ্ছে বিভালিরুডিন, যেগুলো আমরা পিসিআই করতে চাইছি, মানে পিসিআই মানে কি? পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশন। যে পেশেন্টগুলো আইডিয়ালি কি হয়, ধর একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম পেশেন্টের এলো, এসিএস পেশেন্ট একটা এলো, ঠিক আছে? পেশেন্টের আমাদের টার্গেট হচ্ছে এসিএস পেশেন্টের কি হয়? থ্রম্বোসিস হয়ে অ্যাথেরোস্ক্লেরোটিক যেখানে প্লাক হয়েছে তার উপর থ্রম্বোসিস হয়ে অবস্ট্রাকশন হয়ে গেছে পুরোটা। সেই অবস্ট্রাকশন, লুমিনাল অবস্ট্রাকশনটাকে তোকে ক্লিয়ার করতে হবে, এটা হচ্ছে আমার মেন টার্গেট। সেটা কিভাবে করতে হবে? একটা হচ্ছে যেখানে স্টেন্টিং করতে হবে। স্টেন্টিং মানে কি? সেখানে একটা তোর অ্যাঞ্জিওগ্রাম করে সেখানে একটা অবস্ট্রাকশনটাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এটা একটা করা যায়। অথবা সিএবিজি মানে একটা বাইপাস গ্রাফটিং, যে জায়গাটায় অবস্ট্রাকশন হয়েছে সেই জায়গাটা কেটে দিয়ে অন্য একটা আর্টারি ওখানে বসিয়ে দিলাম, সেইটা আমাদের প্রাইমারি গোল। সিএবিজি পরের কথা। প্রথমে হচ্ছে স্টেন্টিং মানে পিসিআই, প্রাইমারি করোনারি ইন্টারভেনশন উইদিন 12 আওয়ার্স তোকে করতে হবে। সেইটা করার জন্য পেশেন্ট যখন আমার কাছে এলো তখন আমাকে দেখতে হবে আমাদের এই সেটআপে পিসিআই হয় না। তো পেশেন্টটা যখন এলো তখন সেই সেটআপে পিসিআই অ্যাভেলেবেল আছে কিনা দেখতে হবে, মানে ইন্টারভেনশন আমি করতে পারবো কি পারবো না। লাইক আমাদের এখানে এলে আমরা পিসিআই করতে পারি না, তখন পেশেন্টটাকে কি করতে হবে? অন্য জায়গায় আমাকে রেফার করতে হবে। এটা লোডিং ডোজ দিয়ে তুই বললি পেশেন্টটাকে অন্য জায়গায় হায়ার সেন্টারে নিয়ে যাও যেখানে কার্ডিওলজি সেটআপ আছে, যেখানে প্রাইমারি পিসিআই হয়। তো সেইটা তোকে দেখতে হবে যে উইদিন আমাকে 120 মিনিটস পেশেন্টটাকে আমি হায়ার সেন্টারে পাঠাতে পারবো কিনা, 2 ঘন্টার মধ্যে পেশেন্টটা ওখানে পৌঁছাতে পারবে কিনা। যদি 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারে তাহলে আমরা পেশেন্টটাকে পাঠাবো ওখানে হায়ার সেন্টারে যেখানে পিসিআই হয়। আর যদি মনে হয় না পেশেন্টটা 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারে না, সাপোজ এখান থেকে আমি কলকাতায় পেশেন্টটাকে রেফার করে দিলাম, ঠিক আছে? তো 2 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে না, ঠিক আছে? তো সেই সব পেশেন্টগুলোকে আমরা কি করব? যেটা সেখানে 2 ঘন্টার মধ্যে যদি নিয়ে না যেতে পারে তখন আমাকে পেশেন্টটাকে থ্রম্বোলাইজ করতে হবে, মানে মেকানিক্যাল ড্রাগ দিয়ে তোকে মেকানিক্যাল যে অবস্ট্রাকশনটা আছে সেটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি তো? অবস্ট্রাকশন যেটা আছে সেটা তোকে টার্গেট হচ্ছে আমাকে অবস্ট্রাকশনটা ক্লিয়ার করতে হবে, সেটা যেভাবে হোক, মেকানিক্যাল স্টেন্টিং করে হোক বা তোকে থ্রম্বোলাইজ করে হোক। থ্রম্বোলাইজ মানে যে থ্রম্বাসটা ফর্মেশন হচ্ছে সেটাকে লাইজ করে দিতে হবে, সেটা কিছু ড্রাগ দিয়ে করতে হবে, ঠিক আছে? তো 2 ঘন্টার মধ্যে যদি আমরা এটা পাঠাতে পারি প্রাইমারি পিসিআই এর জন্য তাহলে পাঠিয়ে দেবো। আদারওয়াইজ যদি মনে হয় না পাঠাতে পারছি না তখন পেশেন্টকে উইদিন 30 মিনিটস তোকে থ্রম্বোলাইজ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। এবার থ্রম্বোলাইজ আমরা কিভাবে করি পরে বলছি। দেখ, এটা এসিএস পার্ট, অ্যাকিউট করোনারি সিনড্রোম, সবকিছু একই। আনস্টেবল অ্যাঞ্জাইনা, এনস্টেমি আর স্টেমি মানে স্টেজ সেগমেন্ট এলিভেশন, সবকিছু একটা স্পেকট্রাম পরপর আসছে, বুঝতে পারছিস তো? এই যে যেটা বলছিলাম তোর এসটি সেগমেন্ট এলিভেশন, কতটা এলিভেশন হলে আমরা এটা, যে কোনো এলিভেশনকেই তো আমরা বলতে পারি না যে পেশেন্টের এটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, কতটা এলিভেশন হবে? এসটি সেগমেন্ট এলিভেশন এর যে পয়েন্ট যেটা বললাম, ঠিক আছে?
যে পয়েন্টে এলিভেশন হবে টু কন্টাজিয়াস লিড, দুটো পরপর কন্টাজিয়াস লিড মানে হচ্ছে তোর লিডের অনেকগুলো ভাগ আছে, অ্যান্টেরিয়র লিড, ইনফিরিয়র লিড, ঠিক আছে। তো এ ধর ইনফিরিয়র লিড, সাপোজ ইনফিরিয়র লিড কি কি আছে বল একজন কেউ। 2, 3 AVF, এগুলো হার্টকে নিচের দিক থেকে দেখে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফিরিয়র লিড বলি। আর চেস্ট লিড যেগুলো আছে তার মধ্যে হচ্ছে পুরোটাই V1 to V6 হচ্ছে অ্যান্টেরিয়র লিড, তার মধ্যে V1 to V2 হচ্ছে অ্যান্টেরিওসেপ্টাল বলি, V5 to V6 হচ্ছে ল্যাটারাল লিড, আর একটা হাই ল্যাটারাল যেটা বলি সেটা হচ্ছে 1 আর AVL। এগুলো ইসিজি একটা বেসিক ক্লাস না হলে তোদের একটু বুঝতে অসুবিধা হবে। যাই হোক, তো কন্টাজিয়াস লিড মানে হচ্ছে আমরা যখন ইনফিরিয়র লিড, সাপোজ ইনফিরিয়র লিড হচ্ছে 2, 3 AVF, তো 2 এ এলিভেশন আছে, 3 তে এলিভেশন আছে, অথবা 2 এ আছে, AVF এ আছে, মানে তিনটের মধ্যে যে কোনো একটাতে এলিভেশন আছে, সেইগুলোকে আমরা বলি কন্টাজিয়াস লিড। কন্টাজিয়াস মানেটা বোঝা গেল তো? এইটাতে যখন আমরা যে পয়েন্ট এলিভেশন হবে মোর দেন 1 মিলিমিটার, অথবা হচ্ছে চেস্ট লিড V2 আর V3 তে মোর দেন 2 মিলিমিটার এলিভেশন ইন মেন মোর দেন 40 ইয়ার্স অফ এজ, অথবা হচ্ছে 1.5 মিলিমিটার ইন ওমেন, ঠিক আছে। এইটা হচ্ছে তোর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোজিং এসটি সেগমেন্ট এলিভেশন ইন ইসিজি, ঠিক আছে। এইটা যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে ইসিজিতে, তখন আমরা বলবো যে হ্যাঁ এটা এসটি সেগমেন্ট এলিভেশন আছে, তার সাথে ট্রপটি পজিটিভ হলে এবং সিমটমস থাকলে সেটা এএমআই হয়ে গেল। সেম অ্যাজ নন এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই অ্যান্ড আনস্টেবল অ্যাঞ্জাইনা, পেশেন্ট প্রেজেন্টেড উইথ চেস্ট পেন, সিভিয়ার প্রলং টাইটনেস, হেভিনেস নিয়ে কমপ্লেন করো, রেডিয়েটিং টু লেফট আর্ম অর সেন্ট্রাল, অ্যাসোসিয়েটেড উইথ ব্রেথলেসনেস, সিনকোপ যেটা বললাম, পেশেন্ট ক্যান বি হ্যাভিং ভমিটিং ফ্যাটি, এগুলো থাকতে পারে, ঠিক আছে। এগুলো যেগুলো বললাম তোর সায়েন্স কি কি, আমরা ফিজিক্যাল সায়েন্স কি পাবো, এক্সামিনেশন করে কি পাবো পেশেন্টটাকে, প্যালার, সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া, ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া এগুলো থাকতে পারে। হাইপোটেনশন, যদি ইনফিরিয়র ওয়াল এমআই হয় তাহলে পেশেন্টের হাইপোটেনশন হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, ঠিক আছে। অ্যান্টেরিয়র ওয়াল এমআই হলে ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে। আর হার্ট ফেলিওরের কিছু সাইন পেতে পারি, সেগুলো হচ্ছে রেস জিবিপি, থার্ড হার্ট সাউন্ড, আর হচ্ছে লাং ক্রেপিটেশন, ঠিক আছে। ফিভার হতে পারে, এএমআই পেশেন্টের ফিভার হতে পারে ডিউ টু টিস্যু ড্যামেজ, ঠিক আছে। সাইন্স অফ কমপ্লিকেশন, একটা হার্ট ফেলিওরের পেশেন্ট হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে, ঠিক আছে, অথবা মাইট্রাল আরভি ফ্রি ওয়াল রাপচার, কিছু কিছু কমপ্লিকেশন হয়, তার জন্য পেশেন্টের আমরা মাইট্রাল রিগার্জিটেশন পেতে পারি। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। এই যে লিডগুলো, লিড হচ্ছে তোর লিম লিড, 6টা লিম লিড, 6টা প্রিকর্ডিয়াল লিড, ঠিক আছে। 3টে হচ্ছে স্ট্যান্ডার্ড লিড, এটা বাইপোলার 1, 2, 3, 3টে অগমেন্টেড লিম লিড, এভিআর, এভিএল, এভিএফ, যেটা বললাম এটা তোর PQRS এসটি সেগমেন্ট। এইটা দেখ, পেশেন্ট প্রেজেন্টেড উইথ, আমরা স্ট্যাম্প করলাম পেশেন্টের একটা অ্যাকিউট মাইকোডিয়াল ইনফেকশন হচ্ছে, কি কি ইসিজি চেঞ্জেস হবে, ঠিক আছে। উইদিন মিনিট পেশেন্ট উইল বি হ্যাভিং পিক টি ওয়েভ, টি ওয়েভটা পিকড হবে, ঠিক আছে। তারপর কি হবে, পেশেন্টের এসটি সেগমেন্টটা রাইজ হতে শুরু করবে, এসটি সেগমেন্ট এলিভেশন হলো, তারপর হচ্ছে কি ওয়েভ, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কি ওয়েভ, ঠিক আছে। তারপরে ওভার দ্য টাইম পেশেন্টের টি ওয়েভ ইনভার্সন হবে, ইনভার্সনটা কিছুটা ঠিক হবে কিন্তু কি ওয়েভ পারসিস্ট করবে। এই হচ্ছে ইসিজি মরফোলজিক্যাল চেঞ্জেস ওভার দ্য টাইম ইন এসটি সেগমেন্ট এলিভেশন এএমআই, ঠিক আছে। এটা বুঝতে পারলি কিউ ওয়েভ, এটা দেখ এখানে কিউ কোনটা, এটা কিউ, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে টি ওয়েভ, টিটা এলিভেশন পিকড হবে, তারপর এসটি সেগমেন্ট এলিভেশন হবে, তারপর ওভার দ্য টাইম লস অফ আর ওয়েভ, আর ওয়েভের হাইটটা কম হবে, কিউ ওয়েভ ফর্মেশন হবে, তারপর কি হবে, টি ওয়েভ ইনভার্সনটা একটু কমে যাবে কিন্তু কিউ ওয়েভ পারসিস্ট করবে। এটা যেটা বলছিলাম তোদের লিড গুলো, কোনটা কোন লিড, ইনফিরিয়র লিড হচ্ছে 2, 3 AVF, ঠিক আছে। এটা V1, V2 সেপ্টাল, V3, V4 অ্যান্টিরিয়র, আর V5, V6 হচ্ছে ল্যাটারাল লিড। আর একটা হাই ল্যাটারাল যেটা বললাম 1 অ্যান্ড AVL, এটা 1 লিড 1, এখানে এলিভেশন আছে, যে পয়েন্টটা দেখতে হবে, ঠিক আছে। পিআর সেগমেন্টের সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখবো এখান থেকে এসটি সেগমেন্টটা উঠে আছে কিনা, উঠে আছে, এখানে 1 মিলিমিটার উপরে আছে, এভিএল এও তাই মোর দ্যান 1 মিলিমিটার, তাহলে এটা হচ্ছে 1 আর এভিএল কোন সাইডের লিড, ল্যাটারাল। তার সাথে এখানে তোর V5, V6 এ আছে এলিভেশন, এখানে দেখতে পাচ্ছিস এলিভেশন V6 এ আছে, V5 এ আছে, তার মানে এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল এএমআই, ঠিক আছে। কিছু কিছু কন্ডিশন আছে যেটা বললাম যে এসটি সেগমেন্ট এলিভেশন মানেই আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বলবো না। কিছু কিছু কন্ডিশন আছে যেখানে এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে নর্মালি, যেমন এখানে ধর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশনও হতে পারে, তার সাথে অ্যাসোসিয়েটেড টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে, অথবা হচ্ছে এসটি সেগমেন্ট এলিভেশন, এলবিবি, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক,
অথবা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওই জন্য এখানে ক্রাইটেরিয়াতে দেখ, তখন আমি ইচ্ছে করে বলিনি ক্রাইটেরিয়াতে, বুঝতে পারবি না বলে, এই যে এই জিনিসটা, এসটি সেগমেন্ট এলিভেশন at J point in two contiguous lead more than 1 millimeter in all leads in absence of left ventricular hypertrophy and left bundle branch block। যদি পেশেন্টের অলরেডি আগে থেকে মানে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর এলভিএইচ থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, তাহলে পেশেন্টের এসটিটি চেঞ্জেস থাকতে পারে, এসটি ডিপ্রেশন থাকতে পারে, এসটি এলিভেশন থাকতে পারে, টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে। ওই জন্য আগে তোকে দেখে নিতে হবে সেগুলো আছে কিনা, যদি না থাকে এবং তার সাথে এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটা এমআই। ঠিক আছে, আরো কিছু কন্ডিশন আছে যেগুলোতে তোর উইদাউট এমআই এসটি সেগমেন্ট এলিভেশন হতে পারে। ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটি, অ্যানিউরিজম অফ লেফট ভেন্ট্রিকল, ব্রুগারা সিনড্রোম, টাকোসুবো কার্ডিওমায়োপ্যাথি, অসবর্ন ওয়েভ হাইপোথার্মিয়াতে দেখা যায়, আর সাম নন অ্যাথ্রোস্ক্লেরোটিক ডিজিজ, দ্যাট ইজ যেটা বললাম ভেসোস্প্যাজম, যেটাকে আমরা এএমআই কেন হচ্ছে যেটা অ্যাথ্রোস্ক্লেরোটিক মেন কজ, এছাড়াও ভেসোস্প্যাজমের জন্য যেটা বললাম সেটা আমরা বলি প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনা। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যাঞ্জাইনাতে আমরা বিটা ব্লকার দিতে পারি না। ঠিক আছে, কার্ডিয়াক বায়োমার্কার এগুলো বলা হয়েছে আগে। ট্রপাই যেটা বললাম 4 to 6 আওয়ার্স, এটা 14 দিন পারসিস্ট করে। সিকেএমবি এটা বলা হয়েছে। এএসটি এলডি নন স্পেসিফিক মার্কার, নট দ্যাট ইম্পর্টেন্ট। এটা ইকো কেন করবো পেশেন্টের, আমরা একটা এমআই পেশেন্টের ইকো, পেশেন্টের দেখতে হবে পেশেন্টের কোনো অ্যাকিউট মাইকোর্ডিয়াল ইনফাকশনের সঙ্গে পেশেন্টের কোনো পাম্প ফেলিওর হচ্ছে কিনা, যে জায়গাটা ইনফাকশন হয়েছে সেই জায়গায় কন্ট্রাক্টিলিটি কম হবে। ঠিক আছে, সেইটা দেখার জন্য আমরা ইকো করি। Echo is not necessary for diagnosing acute myocardial infarction, but to see the regional wall motion abnormality আমরা বলি RWMA, সেইটা আছে কিনা দেখার জন্য আমরা echo করি। এগুলো কার্ডিয়াক এমআরআই, এগুলো তোদের লাগবে না। আদার্স যেটা ল্যাব ফাইন্ডিং, আমরা একটা ব্লাড টেস্ট করে কি পাবো, একটা এমআই পেশেন্টের যেটা বললাম যে পেশেন্টের ফিভার হতে পারে ডিউ টু নেক্রোসিস, লিউকোসাইট টোটাল লিউকোসাইট কাউন্ট রেজ হতে পারে, ইএসআর সিআরপি বাড়তে পারে। একটা চেস্ট এক্সরে করে দেখতে হবে। চেস্ট এক্সরে যদি পেশেন্টের আগে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে এর আগে, তাহলে কি হবে, পেশেন্টের কার্ডিয়াক এনলার্জমেন্ট হবে, কার্ডিওমেগালি থাকবে। ঠিক আছে, হার্ট সাইজ ইউজুয়ালি নর্মাল, বাট enlargement of cardiac shadow indicate previous myocardial infarction or pericardial effusion, evidence of pulmonary edema। যে পেশেন্টগুলো এমআই তার সাথে একটা অ্যাকিউট হার্ট ফেলিওর নিয়ে আসছে, সেই পেশেন্টগুলোর আমরা পালমোনারি এডিমা পেতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা বলা হয়নি সেটা হচ্ছে পেন রিলিফ করার জন্য আমরা কি দেবো পেশেন্টের, একটা নাইট্রোগ্লিসারিন দিলাম, যেটা বললাম যে সাবলিঙ্গুয়াল দিলাম, কমলো না, তখন আমরা ইনফিউশন, জিটিএন ইনফিউশন দিতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই ক্যান গিভ মরফিন, আইডিয়ালি মরফিন দেওয়া উচিত, কিন্তু সবসময় আমাদের মরফিন অ্যাভেলেবেল থাকে না, তখন আমরা ট্যামাডাল দিয়ে দিই। অক্সিজেন দিতে হবে। সব এএমআই পেশেন্টকে অক্সিজেন দেবো না। যাদের স্যাচুরেশন পালস অক্সিমিটার দেখলাম আমরা লেস দেন 94, যদি 94 এর কম থাকে তখনই অক্সিজেন দেবো, আদারওয়াইজ অক্সিজেন ইজ হার্মফুল। ঠিক আছে, এই জিনিসটা যেটা বললাম, তো এসটিএমআই পেশেন্ট আমাদের কাছে এলো, সেটা যদি আমরা পিসিআই ক্যাপেবল হসপিটাল না হয় আমাকে হায়ার সেন্টারে রেফার করতে হবে যেখানে প্রাইমারি পিসিআই হয়। যদি পেশেন্টটা 2 ঘন্টার মধ্যে যেতে পারে, উইদিন 120 মিনিট যদি পেশেন্টটা যেতে পারে, তাহলে আমরা ট্রান্সফার টু পিসিআই, প্রাইমারি পিসিআই যেখানে হয় সেই সব সেন্টারে আমরা রেফার করবো। আদারওয়াইজ পেশেন্টটাকে অ্যাডমিনিস্টার থ্রম্বোলাইটিক এজেন্ট উইদিন 30 মিনিটস অফ অ্যারাইভাল। ঠিক আছে, পেশেন্ট এলো তার 30 মিনিটের মধ্যে থ্রম্বোলাইজ করতে হবে। তারপর থ্রম্বোলাইজ করে কি করবো, পেশেন্টের দেখতে হবে থ্রম্বোলাইজ করলাম, তার থ্রম্বোলাইজ সাকসেসফুল হলো না ফেলড হলো সেটা দেখতে হবে। যদি সাকসেসফুল হয় তাহলেও আমরা পেশেন্টটাকে পিসিআই এর জন্য পাঠাবো, এটাকে আমরা সেকেন্ডারি পিসিআই বলি। আর যদি ফেলড হয় তাহলে তো পাঠাতেই হবে। ঠিক আছে, তো সেটাই এখানে বলা হয়েছে, আর্জেন্ট ট্রান্সফার ফর পিসিআই ফর পেশেন্ট উইথ এভিডেন্স অফ ফেলড রিপারফিউশন, যদি ফেলড থ্রম্বোলাইসিস হয়, অথবা পেশেন্টের ট্রান্সফার ফর অ্যানজিওগ্রাম, যেটা সাকসেসফুল, তুই দেখলি যে পেশেন্টের একটা থ্রম্বোলাইজ করলাম, তারপরে আমরা ইসিজি রিপিট করে দেখলাম এসটি সেগমেন্ট কমে গেছে 50%-এর থেকে কমে গেছে বেস লাইন, তখন আমরা পেশেন্টকে রেফার করব কেন, অ্যানজিওগ্রাম করার জন্য, কোথায় কি ব্লক আছে না আছে, তারপরে যদি কোনো ইন্টারভেনশন লাগে তার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তো মেইন হচ্ছে এখানে তোর ফিব্রিনোলাইসিস মানে থ্রম্বোলাইজ কিভাবে করব, কি কি এজেন্ট আছে থ্রম্বোলাইজিং এজেন্ট, টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, স্ট্রেপ্টোকাইনেস, টেনেক্টিপ্লেস, ডিটিপ্লেস, মোস্ট কমনলি অ্যাভেলেবল স্ট্রেপ্টোকাইনেস, আর একটা হচ্ছে টেনেক্টিপ্লেস, এগুলো দিয়ে আমরা থ্রম্বোলাইজ করি।
টেনেক্টিভ প্লেস ডোজ হচ্ছে 15 মিলিগ্রাম বোলাস ফলোড বাই 50 মিলিগ্রাম আইভি ওভার 30 মিনিটস, তারপরে হচ্ছে 35 মিলিগ্রাম নেক্সট 60 মিনিট। স্ট্রেপ্টোকাইনেস 1.5 মিলিয়ন ইউনিট ওভার 1 আওয়ার চলবে, ঠিক আছে। আরটিপি এর যেটা আমরা ইউজ করি, ঠিক আছে, রিটিপ্লেস অথবা টেনেক্টিপ্লেস। রিটিপ্লেস হচ্ছে দুবার তোকে দিতে হবে 10 মিলিয়ন ইউনিট বোলাস ওভার 2 to 3 মিনিট ফলোড বাই সেকেন্ড ডোজ 10 মিলিয়ন ইউনিট বোলাস আফটার 30 মিনিট। টেনেক্টিপ্লেস হচ্ছে বডি ওয়েট হিসাবে দিতে হবে 0.53 মিলিগ্রাম পার কেজি ওভার 10 সেকেন্ড। যেগুলো এখন তোদের লাগবে না, যেগুলো ফেল্ড পিসিআই বা যেগুলো ট্রিপল ভেসেল ডিজিজ, একসাথে 3টে ভেসেল ইনভলভ হয়, সেগুলো আমরা সিএবিজির জন্য পাঠাই। ঠিক আছে, এগুলো যেটা বললাম তোর অ্যান্টিপ্লেটেড, অ্যান্টিকোয়াগুল্যান্ট, অ্যাসপিরিন, অ্যাটোভাস্টাটিন, হেপারিন দিতে হবে। তার সাথে যেটা বললাম লো মলিকুলার ওয়েট হেপারিন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 12 আওয়ারলি করে। এটা হচ্ছে কমপ্লিকেশন দু ধরনের কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে তো পাম্প ফেলিওর হতে পারে, যেটা বললাম অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর হতে পারে, অথবা হচ্ছে কন্ডাকশন ফেলিওর, অ্যারিথমিয়া। মোস্ট কমন অ্যারিথমিয়া কি হতে পারে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, পেশেন্টের ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, ঠিক আছে। বেশ, ওভারঅল আইডিয়াটা বোঝা গেল মোটামুটি পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে আমাদের কাছে। একটা পেশেন্ট এএমআই পেশেন্ট এলে কিভাবে ইভ্যালুয়েট করবো পেশেন্টটাকে, তারপরে স্ট্যাট ডোজ দিয়ে মেনটেনেন্স ডোজ, মোটামুটি বুঝতে পারলি তো। চেস্ট পেন নিয়ে এলো পেশেন্ট, উইদিন 10 মিনিটস আমাকে একটা ইসিজি করতে হবে। চেস্ট পেনের সঙ্গে আদার যে ফিচার্স গুলো আছে সেগুলো আছে কিনা বলতে হবে, দেখতে হবে তোকে। তারপর একটা ইসিজি করলি, উইদিন 10 মিনিটস একটা ইসিজি করে দেখলাম পেশেন্টের এসটি সেগমেন্ট এলিভেশন আছে, অথবা পেশেন্টের এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, ট্রপটি পজিটিভ। We can stamp it as ACS, acute coronary syndrome. That may be ST segment elevation, may not be ST segment elevation. ঠিক আছে, তারপর পেশেন্টটাকে কি করতে হবে? লোডিং ডোজ দিতে হবে। লোডিং ডোজ কি দেবো? অ্যাসপিরিন 4টে ট্যাবলেট 75 মিলিগ্রাম, অ্যাটোভাস্টাটিন 4টে ট্যাবলেট 75 মিলিগ্রাম, ক্লপিডগ্রিল 75 মিলিগ্রাম 4টে ট্যাবলেট, আর হচ্ছে অ্যাটোভাস্টাটিন 80 মিলিগ্রাম, দ্যাট ইজ 40 মিলিগ্রাম অ্যাভেলেবল, 2টো ট্যাবলেট দিতে হবে, ঠিক আছে। তার সাথে কি দেবো আমরা? জিটিএন, সাবলিঙ্গুয়াল জিটিএন দেবো 3টে, 5 মিনিট পর 3টে দেবো। তাতেও যদি পেন রিলিফ না হয় তখন আমরা ইনফিউশন জিটিএন দেবো, ঠিক আছে। তারপর পেশেন্ট পেন কন্ট্রোল হয়ে গেলে ওরাল জিটিএন এ শিফট করবো। পেশেন্টের পেন কমানোর জন্য আমরা মরফিন দিতে পারি, যেটা বললাম, ঠিক আছে। আর হচ্ছে পেশেন্টের উইদিন 12 আওয়ার পেশেন্টের বিটা ব্লকার অ্যাড করতে হবে, এসি ইনহিবিটর, এআরবি অ্যাড করতে হবে, এসি ইনহিবিটর অর এআরবি, যে কোনো একটা। আর তার সাথে হচ্ছে যদি বিটা ব্লকারের কোনো কন্ট্রা ইন্ডিকেশন থাকে, কি কন্ট্রা ইন্ডিকেশন বিটা ব্লকারের? হার্ট ফেলিওর হতে পারে, পেশেন্টের কোনো অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হতে পারে, পেশেন্টের কোনো ব্লক আছে, বিটা ব্লকার দিতে পারবো না, এগুলো যদি থাকে তখন আমাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে হবে, ভেরাপামিল অথবা ডেলটিয়াজেন, ঠিক আছে। এইগুলো মোটামুটি। তারপর পেশেন্টটাকে আমরা দেখবো যে 120 মিনিটের মধ্যে পেশেন্টটাকে হায়ার সেন্টারে, যেখানে প্রাইমারি বিসিআই হয়, সেখানে পাঠাতে পারছি কিনা। যদি পাঠাতে পারি ওয়েল অ্যান্ড গুড, যদি না পাঠাতে পারি 30 মিনিটসের মধ্যে পেশেন্টটাকে থ্রম্বোলাইজ করবো। কিভাবে থ্রম্বোলাইজ করবো? আমাদের এখানে মোস্ট কমনলি অ্যাভেলেবেল হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস অথবা টেনেক্টিপ্লেস, ঠিক আছে। যে ডোজে বললাম সেইভাবে তোকে প্রোটোকল মেনে পেশেন্টের একটা কনসেন্ট, পেশেন্ট পার্টির কাছে কনসেন্ট নিতে হয় যে পেশেন্টের কি হয়, 1% কেসে পেশেন্টের একটা থ্রম্বোলাইজ করলে একটা হেমারেজিক সিবিএ হতে পারে, কমপ্লিকেশন এটা, সেইটার জন্য একটা কনসেন্ট নিতে হয়। কনসেন্ট নিয়ে পেশেন্টের 30 মিনিটসের মধ্যে আমরা থ্রম্বোলাইজ করবো। থ্রম্বোলাইজটা সাকসেসফুল হলো কিনা দেখতে হবে। একটা 20 মিনিটস পর একটা ইসিজি করবো, 20 মিনিটস অ্যান্ড আফটার 1 আওয়ার একটা ইসিজি করে দেখবো কতটা এসটি সেগমেন্ট এলিভেশনটা কতটা নেমে এসছে। যদি সাকসেসফুল হয় তবুও আমরা হায়ার সেন্টারে পাঠাবো ফর করোনারি অ্যাঞ্জিওগ্রাম, আর যদি ফেল্ড হয় তাহলে তো পাঠাতেই হবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন পার্ট। আর একটা জিনিস যেটা তোর এমআই পেশেন্ট আমাদের ওয়ার্ডে ভর্তি আছে, বাড়ির লোক এসে জিজ্ঞেস করে ডাক্তারবাবু কি খাওয়াবো পেশেন্টকে, কিছু খাওয়াবো, আদৌ কিছু খাবে কি খাবে না। তো এর গাইডলাইন হচ্ছে তুই 12 ঘন্টার মধ্যে পেশেন্টকে কিছু খাবে না, ক্লিয়ার ফ্লুইড বাই মাউথ, অনলি ক্লিয়ার ফ্লুইড। আফটার 12 আওয়ার্স ইউ ক্যান স্টার্ট সফট ডায়েট, ঠিক আছে। সফট ডায়েট সেটা কিরকম হবে? ফ্যাট রেস্ট্রিক্টেড হবে, কার্বোহাইড্রেট রিচ ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, ঠিক আছে, তেল মশলা কম দিয়ে যেটা খাই সেরকম। আর যেটা হয় তোর অ্যাম্বুলেটরি, পেশেন্ট কি হাঁটাচলা করবে না করবে না, সেটা একটা ব্যাপার হয়। পেশেন্টকে উইদিন আমরা বলি 24 আওয়ার্স বেড সাইডেই থাকবে। তারপর যদি পেশেন্টের চেস্ট পেন রিলিভ হয়, একটু ড্যাংলিং মানে পাটা ঝুলিয়ে বসতে পারে বেডের নিচে, তারপর হচ্ছে আফটার 24 আওয়ার্স আমরা একটু হাঁটাচলা করার পারমিশন দিই যে হাঁটতে পারে, ঠিক আছে। আর একটা যেটা হয় যে তোর পেশেন্টের কি হয়, অনেক সময় পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, সারাদিন শুয়ে বসে থাকছে, পেশেন্টের কি হবে? কনস্টিপেশন হবে।
তার জন্য একটা স্টুল সফটনার দিতে হবে, যাতে পেশেন্টের কনস্টিপেশন হলে কি হবে, তোর পি লোডটা বাড়বে, লেফট ভেন্ট্রিকুলার পি লোডটা বাড়বে, সেইটা যাতে না হয়, প্রেশার যাতে না পড়ে, তার জন্য আমরা একটা স্টুল সফটনার দিই। এবং রাতে যাতে ভালো ঘুম হয় তার জন্য দিয়ে রাখতে হবে, ঠিক আছে, স্লিপিং পিল, একটা ডায়াজিপাম, লরাজিপাম, যে কোনো একটা। ঠিক আছে, এই হলো মোটামুটি একটা তোর ওভারভিউ। হ্যাঁ, আরো ডিটেলসে তোদের যখন ফার্মাকোলজি বা প্যাথোলজি ক্লাস হয়ে যাবে তখন ডিটেলসে আরো পড়াবো, ঠিক আছে।